হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বং কেমিস্ট্রি ক্লাস। আজ আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো ডাইপোল মোমেন্ট। এই যে আমরা ডাইপোল মোমেন্ট পড়ার আগে কিন্তু বেসিক অর্গানিক কেমিস্ট্রি, যেটাকে আমরা জিওসি জেনারেল অর্গানিক কেমিস্ট্রি বলি, তার মানে জিওসিতে আমরা কি কি টপিক নিয়ে কথা বলেছি? দেখো, ইন্ডাকটিভ এফেক্ট নিয়ে কথা বলেছি, রেজোনেন্স নিয়ে কথা বলেছি, হাইপার কনজুগেশন নিয়ে কথা বলেছি, তারপর ইন্টারমিডিয়েট কেমিস্ট্রিও কিন্তু শিখেছি। তার মানে ধীরে ধীরে আমরা আস্তে 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 কিন্তু অর্গানিকের বেসটা কিন্তু দেখতে চাইছি। এবার আজকে আমরা এমন একটা টপিক নিয়ে কথা বলছি যেটা কিনা এক্সামিনেশন পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। প্রতি বছর যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা থেকে শুরু করে যে কোনো বোর্ড এক্সামে এইখান থেকে কিন্তু কোয়েশ্চেন কিন্তু আসেই আসে। I gave you my heart. সো শুরু করছে একদম ভেরি বেসিক থেকে, কারোর কোনো অসুবিধা হবে না আই গেস। তাহলে ডাইপোল মোমেন্ট কি? এই যে ডাইপোল মোমেন্ট আমরা শিখতে চাইছি, তাহলে ডাইপোল মোমেন্টের বেসিক কথাগুলো আগে জানা দরকার। যে কোনো টপিকের বেসিক জিনিসগুলো জানলে তাহলে সামনের জিনিসগুলো কিন্তু আরও বেশি ক্লিয়ার হয়। তাহলে ডাইপোল মোমেন্ট বলছে ইট ইজ দ্য ফিজিক্যাল প্রপার্টি, তার মানে একটা মলিকুলার বৈশিষ্ট্য, ইট ইজ দ্য ফিজিক্যাল প্রপার্টি অফ এনি মলিকিউল হুইচ অ্যারাইজেস ডিউ টু দ্য ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইটা যে ডাইপোল মোমেন্ট অ্যারাইজ তাহলে কার জন্য করছে? ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স বিটুইন দ্য কম্বাইনিং অ্যাটমস। তার মানে আমরা আরও সিম্পলভাবে বলছি, সাপোজ মনে করি এইখানে আমার দুটো সিমিলার অ্যাটম আছে, তাহলে এইখানে যদি সিমিলার অ্যাটম থাকে তার মানে এইখানে দুটো ইলেকট্রন দিয়ে ওরা শেয়ার করে বন্ডটা হয়েছে, তাহলে দুটো ইলেকট্রনই মাঝামাঝিতে থাকবে, এই এটাও নেবে ওই এটাও নেবে, তাহলে মাঝামাঝিতে আছে কারণ দুজনেই অফ সিমিলার নেচার। তার মানে এইখানে কোনো রকম কিন্তু পোলারিটি অ্যারাইজ করছে না। অন দ্য আদার হ্যান্ড আমরা যদি আজকে এখানে এ এর সাথে যদি বি কনসিডার করি আর আমরা মনে করি বি এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ইলেকট্রোনেগেটিভিটি মানে ইলেকট্রন নেওয়ার ক্ষীরে, তাহলে এইখানে যে আমার দুটো বন্ডের পেয়ার ছিল তাহলে বি কি করবে? আজকে ওদেরকে নিজের দিকে টানতে চাইবে। তাহলে আমরা ধরে নিলাম বি এর ইলেকট্রোনেগেটিভিটি এর তুলনায় বেশি, তাহলে বি এই যে বন্ডেড পেয়ার ইলেকট্রনকে নিজের দিকে টানতে চাইবে। যত নিজের দিকে টানবে তাহলে বি এর মাথায় আস্তে আস্তে নেগেটিভ সাইন আসবে, কারণ এক্সট্রা ইলেকট্রন আসছে, কারণ এইখানে দুটোর মধ্যে একটা বি এর ছিল একটা এর ছিল, এখন দুটোই টানছে, তাহলে বি এর ওপর এক্সট্রা নেগেটিভ আসতে শুরু করবে। উল্টো দিকে আমরা যদি এর কথা ভাবি তাহলে এইখানে এতে কিন্তু ডেল্টা পজিটিভ, কারণ এইখান থেকে কিন্তু চলে যাচ্ছে, তার মানে দেখতে পাচ্ছি একটা চার্জ ডিফারেন্স অ্যারাইজ করছে। তাহলে এইখানে যেহেতু দুটো পোল অ্যারাইজ করছে তাহলে এইটাকে বলবো ডাইপোল, তাহলে মলিকিউলে কিন্তু ডাইপোল অ্যারাইজ করছে। আর এই ডাইপোলটা কখন অ্যারাইজ করলো? যখন আমরা ধরে নিলাম একজনের ইলেকট্রোনেগেটিভিটি আরেকজনের থেকে বেশি, তার মানে এইটা কিন্তু মাস্ট কন্ডিশন, তার মানে ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এই কন্ডিশনটা হতেই হবে ডাইপোল হওয়ার জন্য। ঠিক আছে, তার মানে একটা বন্ডে ডাইপোল থাকবে কি থাকবে না সেটা কে গাইড করবে? এই ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স। তার মানে যে বেশি ইলেকট্রোনেগেটিভ হবে সে নিজের দিকে টানবে, এরকম ডাইপোল অ্যারাইজ করবে। কিন্তু এইখানে কি ছিল? এইখানে তো দুটোই এ, তার মানে এইখানে দুজনের ইলেকট্রোনেগেটিভিটি নেচারটা একই, তাহলে কেউ কারোর থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ না, দুজনেই তো এ এ, তাহলে এইখানে কিন্তু কোনো দিকে ইলেকট্রনের মুভমেন্ট হবে না, ইলেকট্রনটা কিন্তু এরকম মাঝামাঝি অবস্থাতেই থাকবে। তাহলে বুঝতে পারছি এই কন্ডিশন হলে কোনো ডাইপোল অ্যারাইজ করবে না, হাওয়েভার যদি এই কন্ডিশন হয় এখানে কিন্তু ডাইপোল অ্যারাইজ করবে। তাহলে এইবার যেটা আমরা বলতে চাইছি তাহলে সেটা একবার দেখে নিই। এইখানে এ বি, তার মানে যেটা বললাম এ বি যদি অ্যারাইজ হয় তাহলে আমরা কনসিডার করে নিচ্ছি যে বি এর ইলেকট্রোনেগেটিভিটি যদি বেশি থাকে, তাহলে দেখো অ্যারোটা কার দিকে শিফটেড থাকবে? তাহলে অ্যারোটা সবসময় হচ্ছে বি এর দিকে, কারণ এইখানে আমরা ধরে নিচ্ছি ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস, তাহলে ডেল্টা প্লাস আর ডেল্টা মাইনাস যদি ধরি তাহলে আমার কোন দিকে অ্যারোটা থাকবে? অ্যারো শুড বি অলওয়েজ ফ্রম পজিটিভ টু নেগেটিভ, তার মানে পজিটিভ থেকে নেগেটিভে কিন্তু অ্যারোটা যাচ্ছে। তাহলে এই যে অ্যারো, তাহলে অ্যারোটা ইন্ডিকেট করছে একটা ডিরেকশন, তার মানে আমরা বলতে পারবো ডাইপোল মোমেন্টকে কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি, যে কোনো ভেক্টর কোয়ান্টিটির ম্যাগনিচিউড তো থাকেই, ডাইপোল মোমেন্টের একটা ম্যাগনিচিউড হবে, কতটা আমার চার্জ ডিফারেন্স, কতটা ডিস্টেন্স, এই দুটোর উপর ডিপেন্ড করে। অ্যাট দ্য সেম টাইম ও কিন্তু ডিরেকশনের ওপর ডিপেন্ড করে, কারণ ওর কিন্তু একটা ডিরেকশন আছে, কোথা দিয়ে কোথায় যাচ্ছে, তার মানে একটা পজিটিভ থেকে নেগেটিভ দিকে যাচ্ছে, তার মানে ওর একটা কিন্তু ডিরেকশন। তার মানে এইটা একটা ভেক্টর কোয়ান্টিটি কেন হলো? ইট হ্যাজ বোথ ম্যাগনিচিউড অ্যাজ ওয়েল অ্যাজ ডিরেকশন, তার মানে এই টাইপের কোয়ান্টিটিকে কিন্তু আমরা বলি ভেক্টর কোয়ান্টিটি। তাহলে আমরা এইটাও প্যারালি মাথায় রাখবো যে ডাইপোল মোমেন্ট কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি অ্যাজ ইট পজেস বোথ ম্যাগনিচিউড অ্যান্ড ডিরেকশন।
সো এইবার তাহলে ডাইপোল মোমেন্টের দুটো ডিপেন্ডিং ফ্যাক্টর কি, মেন দুটো ডিপেন্ডিং ফ্যাক্টর হচ্ছে একটা হচ্ছে চার্জ ডিফারেন্স আর একটা হচ্ছে ডিস্টেন্স। তাহলে এইখানে দেখো যে চার্জ ডিফারেন্স কতটা অ্যামাউন্ট অফ চার্জের ডিফারেন্সটা হয়েছে আর কতটা ডিস্টেন্স আছে তাদের মধ্যে। তাহলে মিউ, আমরা ডাইপোল মোমেন্টকে ইন শর্ট লিখি মিউ এ, তাহলে ডাইপোল মোমেন্টকে আমরা এইভাবে লিখি মিউ। তার মানে এই যে মিউ, এই মিউকে আমরা কি লিখতে পারলাম, মিউ ইকুয়াল টু ই মানে চার্জ ডিফারেন্স, তার মানে কার মধ্যে ডেল্টা প্লাস আর ডেল্টা মাইনাসের মধ্যে চার্জ ডিফারেন্স ইনটু ডিস্টেন্স, তাদের মধ্যে দূরত্বটা কত। তার মানে টোটাল যদি আমরা প্রোডাক্ট করি কার চার্জ ডিফারেন্স, ডেল্টা প্লাস আর ডেল্টা মাইনাসের মধ্যে যে চার্জ ডিফারেন্স ইনটু তাদের সেপারেশন ডিস্টেন্স, যে কতটা দূরত্বে তারা আছে, তাহলে এইটাকে যদি প্রোডাক্ট করি তাহলে প্রোডাক্ট যেটা অ্যান্সারটা পাবো সেটাই কিন্তু আমার ডাইপোল মোমেন্ট। তাহলে ডাইপোল মোমেন্ট ইন শর্ট আমরা কি দেখলাম, এটা একটা ফিজিক্যাল প্রপার্টি যেটা ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্সের ওপর অ্যারাইজ করে। তার মানে অবশ্যই এবি সিস্টেমের মধ্যে যদি আজকে বি কনসিডার করিনি মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে বি এর দিকে ইলেকট্রনটা শিফটেড থাকবে। এখানে কিন্তু ধরে নিচ্ছি বি ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, তার মানে এখানে লেখা থাক যে ইলেকট্রোনেগেটিভিটি অফ বি আমরা ধরে নিলাম ইজ গ্রেটার দেন এ, তাহলে বি এর দিকে ইলেকট্রন পেয়ারটা শিফটেড থাকবে। শিফটেড থাকলে একটা অ্যারো দিয়ে দেখাতে হবে, যখনই আমরা অ্যারো দিচ্ছি মানে একটা ডিরেকশন বোঝাচ্ছে। তার মানে কি দাঁড়াচ্ছে, এইটা একটা ভেক্টর কোয়ান্টিটি যেখানে বোথ ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন আছে। তাহলে মিউ ইকুয়াল টু ই ইন্টু ডি, মিউ হচ্ছে ডাইপোল মোমেন্টের ফর্মুলা, তার মানে ডাইপোল মোমেন্ট ইন টোটাল আমরা জানি ই ইন্টু ডি, where ই স্ট্যান্ডস ফর দ্য চার্জ সেপারেশন অ্যান্ড ডি ফর দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু, আর তার ইউনিট হচ্ছে ডিবাই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু কম্পিটিটিভ পরীক্ষায় কোয়েশ্চেন আসে ইউনিটের জন্য। এটা কিন্তু ডিবাই ইউনিট, এটা কিন্তু সবাই যাতে খেয়াল রাখে, এটা হচ্ছে ইউনিটটা হচ্ছে ডিবাই। আর 1 ডি ক্যাপিটাল ডি মানে ডিবাই, 1 ডি ইকুয়াল টু 10⁻⁻18 ESU সেন্টিমিটার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 10⁻⁻18 ESU সেন্টিমিটার। তার মানে আমাদের কিন্তু ডিবাই হচ্ছে 1 ডিবাই ইকুয়াল টু 10⁻⁻18 ESU সেন্টিমিটার। তাহলে এই কটা ইনফরমেশন কিন্তু এই স্লাইড থেকে কিন্তু আমাদের কপিতে যাতে সবার থাকে, তাহলে এইগুলো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। সামনের স্লাইডগুলো দেখলে আরও ক্লিয়ার হবে। দেখো আমরা এই স্লাইডে নেচার অফ বন্ড নিয়ে কথা বলবো। আমরা অলরেডি একটা আইডিয়া পেয়েছি বন্ডিং নেচারে, দু রকমের হতে পারে, একটা হোমো অ্যাটমিক হতে পারে। তাহলে হোমো অ্যাটমিক মানে কি, সিমিলার নেচার, দুজনেই যখন এ এ হবে তাহলে সেটাকে বলবো আমরা হোমো অ্যাটমিক। আর হেটেরো অ্যাটমিক কখন হবে, যখন দুজনে আলাদা, একজন এ একজন বি। তার মানে হোমো অ্যাটমিক হলে প্রবলেমটা কি ছিল, হোমো অ্যাটমিকের দুটো ইলেকট্রন কিন্তু মাঝেই থেকে যায়, কারণ কেউই তো নিতে চাইছে না বেশি, দুজনেই সিমিলার নেচার। তাহলে দুজনেই যদি সিমিলার নেচার হয় তাহলে কেউই ইলেকট্রনটাকে বেশি পুল করতে চাইছে না। অন দ্য আদার হ্যান্ড যদি আজকে তোমার বন্ডটা যদি হেটেরো অ্যাটমিক হয়, মানে দুটো ডিফারেন্ট অ্যাটম দিয়ে যদি তৈরি হয়, তখন একটা মজার ব্যাপার আছে। তার মানে আমরা দুটো এইখানে ইলেকট্রনটা ছিল বটে, কিন্তু আজকে ধরে নাও আবার একইভাবে বি ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে বি কি করবে, বি হচ্ছে নিজের দিকে ইলেকট্রনটা টানবে। তাহলে বি যত নিজের দিকে ইলেকট্রনটা টানবে, বি এর মাথায় ডেল্টা নেগেটিভ, এর মাথায় ডেল্টা পজিটিভ, সেটা তো বলছিলামই যেটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি চার্জ সেপারেশন, আর যখন এরকম চার্জ সেপারেশন হলো তখনই সেই বন্ডটাকে বলবো আমরা পোলার বন্ড। তার মানে আমরা কিন্তু বেসিক্যালি শিখলাম কি, যেখানে কোনো চার্জ ডিফারেন্স নেই সেটা কোথায় পসিবল, হোমো অ্যাটমিক সিস্টেমে, সেটাকে সেই বন্ডগুলোকে বলবো নন পোলার বন্ড। আর যেই বন্ডে কিন্তু চার্জ ডিফারেন্স আছে সেটা কোথায় দেখতে পাই, হেটেরো অ্যাটমিক, যেখানে আমরা হেটেরো কেন, ডিফারেন্ট, হোমো মানে সিমিলার, তাহলে হেটেরো হচ্ছে যখন ডিফারেন্ট হলো তাহলে সেখানে আমরা বলবো পোলার বন্ড। তার মানে এই যে যেখানে হচ্ছে আমরা চার্জ ডিফারেন্স আমরা দেখতে পেলাম, তার মানে আমরা এই কথাটা বলতেই পারি, যখন চার্জ ডিফারেন্স হবে, যখন চার্জ ডিফারেন্স পাবো তখন আমরা বলবো সেটাকে পোলার বন্ড। তার মানে চার্জ ডিফারেন্স হলে কিন্তু বন্ডটাকে বলবো পোলার, আর চার্জ ডিফারেন্স যদি না থাকে বন্ডটাকে বলবো নন পোলার। এইবার দেখো একটা মজার কোয়েশ্চেন, যে ডাইপোল থাকলেই কি সবসময় মলিকুলের ডাইপোল মোমেন্ট থাকবে? তার মানে আমাকে কি জিজ্ঞেস করছে, আমরা তো দেখলাম যে ডাইপোল কখন কখন অ্যারাইজ করে, যে ডাইপোল অ্যারাইজ করতে গেলে ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স আমাকে থাকতে হবে, মানে এ বি টাইপের বন্ডিং হতে হবে, এ এ না বা বি বি না, এ এ হলে আমার ডাইপোল মোমেন্ট অ্যারাইজ করে না। এইবার আমার কথা হলো যে এই যে এবি মলিকুলের মধ্যে এবি সিস্টেমটা থাকলেই কি মলিকুলের ডাইপোল মোমেন্ট হবে, সেইটা নিয়েই কিন্তু আমরা বাদবাকি লেকচারটা করব, সেখান থেকেই অ্যাকচুয়ালি চ্যাপ্টারটা শুরু হচ্ছে। এইবার তার মানে আমাকে মেনলি যেটা ফোকাস করতে হবে, আমাকে কিন্তু মলিকিউল স্টাডি করতে হবে, ঠিক আছে। তার মানে আমরা একটা বন্ড এতক্ষণ স্টাডি করছিলাম, কিন্তু আমাদের টার্গেটটা হবে মলিকিউল স্টাডি। তার মানে এইখান থেকেই কিন্তু চ্যাপ্টারটা শুরু হচ্ছে, এইখান থেকে কিন্তু পুরো জিনিসটাই হচ্ছে আমাদের ক্যারি ফরওয়ার্ড করতে হবে, যে মলিকিউলের ডাইপোল মুভমেন্ট কেমন করে আমরা দেখব। আমাদের কিন্তু দেখতে হবে খুব ভালো করে, যদি দেখতে পারি একবার, যদি খুঁজে বার করতে পারি যে কোনটা পোলার না কোনটা নন
পোলার, তারপরে কিন্তু অনেক আমাদের কাজটা ইজি হয়ে যাবে। সো চলো নেক্সট স্লাইডে যাচ্ছি। তাহলে নেক্সট স্লাইডে দেখতে পাচ্ছি আমরা আগে মলিকিউলকে ভালো করে দেখি, তো তারপর আমরা পরেরটা পরে ভাববো। এই লেকচার অনুযায়ী মলিকিউলকে আমরা দুভাগে ভাগ করলাম, একটা হচ্ছে পোলার, একটা হচ্ছে নন পোলার। তার মানে পোলার কারা? এখন পোলার, আমরা পোলারিটি মেজার করার একটা কিন্তু এক্সপ্রেশন আমরা অলরেডি ফার্স্ট স্লাইডে বলেছিলাম। তার মানে মলিকিউল যদি পোলার হয় তাহলে তার মধ্যে ডাইপোল মোমেন্ট থাকবে, আর যদি ডাইপোল মোমেন্ট থাকে তাহলে তার মিউ সবসময় নট ইকুয়াল টু 0 হবে, এইটা যাতে খেয়াল থাকে। তাহলে এই জিনিসটা কিন্তু কখনো ভুলবো না, যখন মলিকিউলটা পোলার হবে, তাহলে মলিকিউল যদি আজকে পোলার হয় তাহলে সেখানে ডাইপোল মোমেন্ট আছে, আর ডাইপোল মোমেন্ট যদি থাকে তার মিউ নট ইকুয়াল টু 0 হবে, এইটা কিন্তু সবার যাতে ক্লিয়ার থাকে। এইবার আমরা কি বলছি, তার মানে মলিকিউলকে বেসড অন দ্য মিউ দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে পোলার, একটা হচ্ছে নন পোলার। পোলার কখন বলবো? যখন আমরা মিউ নট ইকুয়াল টু 0 পাচ্ছি, তার মানে যেটা বলছিলাম, তার মানে ডাইপোল মোমেন্ট আছে। পোলার মানে ডাইপোল মোমেন্ট আছে, সেখানে একটা ডিরেকশন। তাহলে মলিকিউল যদি ওভারঅল মলিকিউল যদি পোলার হয় সেখানে ডাইপোল মোমেন্ট আছে, আর ডাইপোল মোমেন্ট থাকা মানেই তার একটা ম্যাগনিটিউড, একটা ডিরেকশন আছে, তার মানে মিউ নট ইকুয়াল টু 0। আরেক ধরনের মলিকিউল সেখানে কিন্তু আমরা দেখবো যে সেটা হচ্ছে নন পোলার টাইপ, আর যখন নন পোলার হবে সেখানে দেখবো ডাইপোল মোমেন্ট নেই, তাহলে ডাইপোল মোমেন্ট যেখানে থাকবে না সেখানে মিউ নেট মানে মিউ টোটাল ইকুয়াল টু 0। আমরা বেসিক্যালি কি করলাম এই স্লাইডে কিন্তু মলিকিউলকে দু ভাগে ভাগ করলাম বেসড অন দ্য ম্যাগনিটিউড অফ মিউ। এটাকে কিন্তু মিউ বলে, এটা কিন্তু মিউ ডাইপোল মোমেন্ট। তার মানে যারা ডাইপোল মোমেন্ট আছে যাদের, তারা বলছি তাদেরকে পোলার মলিকিউল, তাদের মিউ নট ইকুয়াল টু 0। আর যাদের ডাইপোল মোমেন্ট নেই তার মানে কিন্তু তারা নন পোলার, তাদের মিউ ইকুয়াল টু 0। এই দুটো জিনিস যদি আমাদের হাতে থাকে তাহলে বাকি কাজটা কিন্তু অনেক বেশি সোজা হয়ে যায়। চলো নেক্সট স্লাইডে দেখছি, আমরা 1 বাই 1 পুরোটাই কভার করছি। এইবার আমরা এই দুটো ক্লাসকে আলাদা আলাদা করে দেখব, তাদের এক্সাম্পল শিখবো, কখন কোনটাকে নন পোলার বলবো, কখন কোনটাকে পোলার বলবো, কোন কোন কন্ডিশন স্যাটিসফাই করলে তারা নন পোলার হয়, কোন কোন কন্ডিশন স্যাটিসফাই করলে তারা পোলার হয়, সব কিন্তু ডিটেলসে শিখবো, কোনো অসুবিধা নেই। এইবার দেখো আমরা এক্সাম্পলের পার্টে চলে এসেছি। তাহলে এক্সাম্পলে প্রথমেই আমরা নন পোলার মলিকিউলস দেখছি, আর নন পোলার মানে শিখে গেছি যে তাদের ডাইপোল মোমেন্ট তো 0 হবেই, তার মানে এখানে দেখতে পাচ্ছি ডাইপোল মোমেন্ট 0। তাহলে নন পোলার মানে আমরা কিনা জানি যে ডাইপোল মোমেন্ট হচ্ছে 0, এইটা কিন্তু কোনো অসুবিধাই নেই। তাহলে ডাইপোল মোমেন্ট ইকুয়াল টু 0, নন পোলার মানে তাদের ডাইপোল মোমেন্ট 0। এইবার হলো আমাদের চিনতে হবে কোন কোন কেসে মলিকিউলকে নন পোলার বলবো। দেখো সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে যদি তোমার কাছে ডাইঅ্যাটমিক সিস্টেম আছে, আর সেটা যদি হোমোডায়াটমিক হয়, মানে দুটো অ্যাটম যদি সিমিলার কাইন্ডের হয়, যেটা আমি লেকচারের শুরুতেই বলছিলাম, মানে এ সিস্টেম, যদি শুধু তোমার সিস্টেমে যদি এ কানেকশন থাকে তাহলে সোজা তুমি দেখেই বলতে পারবে এইখানে কিন্তু ডাইপোল মোমেন্ট ইকুয়াল টু 0। তার মানে ফার্স্ট আমি সেই তিনটে এক্সাম্পলের সাথেই তোমাদের আলাপ করাচ্ছি, যেখানে মলিকিউল দেখা মাত্রই তোমাদের চোখ অ্যারেস্ট করবে ওই জায়গাটা হোমো অ্যাটমিক। তার মানে এ সিস্টেমকে কিন্তু আমাদের চোখ অ্যারেস্ট করে নেবে যে এইটা তো হোমো অ্যাটমিক, তার মানে এইখানে কি কোনো চার্জ সেপারেশন আছে? না, এখানে কোনো চার্জ সেপারেশন নেই, তার মানে এদের কোনো রকম পোলারিটি অ্যারাইজ করছে না, তার মানে এদের কোনো রকম ডাইপোল মোমেন্ট নেই, তার মানে কি এদের মিউ ইকুয়াল টু 0। তার মানে আমাদের কি করতে হবে? অর্গানিক কেমিস্ট্রি পড়তে গেলে কিন্তু চোখটাকে ভালো রাখতে হবে প্যারালালি। তাহলে আমরা 1 বাই 1 দেখছি, কোনো তাড়াহুড়ো নেই। যে Cl বন্ড, তার মানে এইটাকে একবারে পরীক্ষায় তো এরকম Cl বন্ড লিখবে না, তাহলে পরীক্ষায় কি লিখতে পারি? Cl2 ক্লোরিন। আর ক্লোরিন আমরা জানি ডাইঅ্যাটমিক সিস্টেম, এর মধ্যে কিন্তু সিগমা বন্ড আছে ক্লোরিনের মধ্যে, তাহলে Cl ইজ সিগমা বন্ড ইজ Cl। আমি একটা দিয়ে বোঝাচ্ছি, বাকি দুটো একদম ইজি হয়ে যাবে। তাহলে ক্লোরিনে দুটো ইলেকট্রন এইখানে মাঝামাঝি থাকবে, কারণ দুটোই তো অফ সিমিলার নেচার, দুটোই তো ক্লোরিন, তার মানে কারোরই টেন্ডেন্সি নেই ইলেকট্রনগুলোকে বেশি বেশি টানার, যা টানবে সমান টানবে, যা শেয়ার করবে ইকুয়ালি শেয়ার করবে। তাহলে এরা কিন্তু আইডিয়াল কোভ্যালেন্ট বন্ড। তাহলে এই টাইপের সিস্টেমগুলো যেখানে এ সিস্টেম দেখবো, দুটো অ্যাটমিক সিমিলার নেচার দেখবো, তাহলে তাদেরকে বলবো আইডিয়াল কোভ্যালেন্ট বন্ড। আর এরকম আইডিয়াল কোভ্যালেন্ট বন্ড হলে কিন্তু সেখানে আমরা দেখবো ডাইপোল মোমেন্ট ইকুয়াল টু 0, তার মানে তাদের মধ্যে কোনো রকম পোলারিটি নেই। তার মানে এই যে Cl2 এইখানে কিন্তু এরা কিন্তু নন পোলার,
তাহলে এটা কিন্তু নন পোলার কেন হলো? কারণ তারা কিন্তু হোমোডায়াটমিক, তার মানে এদের মধ্যে কিন্তু সিমিলার নেচার, এটাও এ সিমিলার নেচার ভাবছি, দুটোই সিএল। তাহলে ডাইপোল মোমেন্ট যেহেতু নেই, নন পোলার যেহেতু, তার মানে মিউ ইকুয়াল টু কিন্তু 0, তার মানে এটা কিন্তু একদম ক্লিয়ার। যখনই এরকম হোমো অ্যাটমিক দেখবো আমাদের চোখ তখনই অ্যারেস্ট করবো এখানে, তখনই আমরা বলবো এটাকে নন পোলার। এইবার দেখতে পাচ্ছি N2, এটা কিন্তু নাইট্রোজেন, এক্সামে কিন্তু দেওয়া থাকবে এইভাবে N2। তার মানে আমরা জানি নাইট্রোজেন কিন্তু ট্রিপল বন্ড করে, তার মানে একটা নাইট্রোজেনের সাথে আরেকটা নাইট্রোজেন অ্যাটম ইজ ট্রিপল বন্ড উইথ ইচ আদার। এইবার আবার দেখতে পাচ্ছি আমরা যদি বন্ডিং কানেক্টিভিটি যদি বাদ দিই, শুধু অ্যাটমগুলোর দিকে তাকাও, এখানে নাইট্রোজেন এখানেও নাইট্রোজেন, তার মানে কি লাগছে? হোমো অ্যাটমিক, হোমোডায়াটমিক, তার মানে এ সিস্টেম, তার মানে এইটাও কিন্তু সেই এ সিস্টেম। যখনই এরকম এ সিস্টেম তোমরা দেখবে, চোখ বন্ধ করে আমরা কি বলেছি? নন পোলার। তাহলে নন পোলার হলেই মিউ ইকুয়াল টু 0, তার মানে এইটা কিন্তু আবার সেই মিউ ইকুয়াল টু 0, তার মানে এটা কিন্তু নন পোলার। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদের চোখের সাথে অ্যাডজাস্ট করাতে হবেই। আরেকটা কি বাকি থাকলো? অক্সিজেন, O2, তার মানে এইটা হচ্ছে O2। তাহলে O2-তে O ইজ ডাবল বন্ড উইথ আনাদার অক্সিজেন অ্যাটম। তাহলে এইখানে আমরা এইটা দেখতে পাচ্ছি দুটোই আবার সিমিলার অ্যাটম, এইটাও এ। তাহলে আমরা এটাকেও কিন্তু বলতে পারবো এখানেও কিন্তু মিউ ইকুয়াল টু 0। তাহলে আমরা ইন টোটাল এই স্লাইড থেকে কি শিখলাম একটু ভালো করে যদি খেয়াল করি, যে যখনই এরকম এ সিস্টেম পাবো, তার মানে আমি আবার বলছি, যখনই এরকম এ সিস্টেম পাবো তখনই আমাদের কিন্তু গাইড করবে এখানে কিন্তু মিউ ইকুয়াল টু 0, তার মানে মিউ ইকুয়াল টু 0 মানে তারা কিন্তু নন পোলার মলিকিউল। এইবার চলো দেখি যে আরো কিছু স্পেশাল এক্সাম্পল, যত আমরা এক্সাম্পল করব, যত আমরা দেখব, তত কিন্তু আমরা বুঝতে পারবো ভালোভাবে। স্টার্ট করছি আমি BF3 দিয়ে। তাহলে BF3, তার মানে BF3 হচ্ছে sp2 হাইব্রিডাইজেশন, তাহলে অ্যাডপ্ট করে, তাহলে BF3 হচ্ছে sp2 হাইব্রিডাইজড। এখানে কিন্তু এখন মোর দ্যান 2 অ্যাটম হয়ে গেছে, তার মানে মোর দ্যান 2 অ্যাটম হয়ে গেলে আমরা যেইভাবে দেখাচ্ছি সেইটা একটু ফলো করলেই কিন্তু কোনো অসুবিধা হবে না। তার মানে পরীক্ষা এক্সামে ওই ভুলটা করোই না যে BF মানে আলাদা দুটো অ্যাটম দেখতে পাচ্ছি তার মানে এটা পোলার না, ওইটা শুধুমাত্র হোমোডায়াটমিকের জন্য ছিল, যখন দুটো অ্যাটম আছে। এখানে তো দেখতে পাচ্ছি 4টে অ্যাটম আছে, বোরন একটা আর ফ্লোরিন 3টে, তার মানে মোর দ্যান 2 যখন হবে তখন কিন্তু আমরা ওরকমভাবে অ্যাপ্রোচ করব না, তখন আমরা ইন্ডিভিজুয়াল বন্ড স্টাডি করি 1 বাই 1। বোরন আর ফ্লোরিনের মধ্যে ফ্লোরিন ইজ হাইলি ইলেকট্রোনেগেটিভ, আমরা জানি পিরিয়ডিক টেবিলে সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ যদি কেউ হয়ে থাকে সেটা হচ্ছে ফ্লোরিন। তাহলে কি করবে? ফ্লোরিন এই বন্ডের ইলেকট্রনটা নিজের দিকে টানবে, তাহলে বন্ডের ইলেকট্রনটা নিজের দিকে টানছে, এই বন্ডের ইলেকট্রনটাও ফ্লোরিন নিজের দিকে টানবে, আবার এই বন্ডের ইলেকট্রনটা ফ্লোরিন নিজের দিকে টানবে। তাহলে যেটা দাঁড়াচ্ছে এইখানে কি হচ্ছে, এই দুটো যে অ্যাঙ্গেল করছে এইটার রেজাল্টেন্ট, এই রেজাল্টেন্টটা নিচের দিকে কাজ করছে, এইটার রেজাল্টেন্ট, এই দুটো মোমেন্টের রেজাল্টেন্ট নিচের দিকে কাজ করছে। আর আলটিমেটলি ওপরে তো একটা বন্ড ছিলই, তার মানে এরা কিন্তু নিউট্রালাইজ হয়ে যাচ্ছে, দুজনকে কিন্তু অপোজ করছে, ওভারঅল তাই ডাইপোল মোমেন্ট কিন্তু 0 হয়ে যাচ্ছে। আজকে যদি তোমাকে বলি BF বন্ডটার কি ডাইপোল মোমেন্ট 0 বা BF বন্ডটা কি নন পোলার, না, BF বন্ডটা কিন্তু পোলার। BF বন্ড, শুধুমাত্র যদি BF বন্ড বলি তাহলে সেটা কিন্তু পোলার। আর কিন্তু আমরা যদি পুরো মলিকিউলটাকে নিয়ে ভাবি, তাহলে এই মলিকিউলটাকে নিয়ে যদি বলি যে মলিকিউলটা কি আদৌ পোলার, না, মলিকিউলটা নন পোলার, কারণ টোটাল ডাইপোল মোমেন্ট কিন্তু 0 হয়ে যাচ্ছে, কারণ ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। আমার এই দুটোর এই BF লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের যে বন্ড মোমেন্টটা, সেইটার রেজাল্টেন্ট নিচের দিকে কাজ করছে, আর এই রেজাল্টেন্টের সাথে ওপরে যে বন্ড মোমেন্টটা ছিল সেটা হচ্ছে ক্যান্সেল আউট হচ্ছে, তার মানে মিউ নেট ইকুয়াল টু 0, তার মানে এইটা টোটাল বন্ড মোমেন্টটা কিন্তু 0। এবার আমরা পরেরটায় যাচ্ছি CO2, কার্বন ডাই অক্সাইড, তার মানে এক্সামে আবার এরকমভাবে লেখা থাকবে এক্সামে CO2, তার মানে CO2-তে আমরা জানি যে CO2 হচ্ছে sp হাইব্রিডাইজড। তাহলে sp হাইব্রিডাইজড মানে লিনিয়ার স্ট্রাকচার। সো এই হাইব্রিডেশন শেপ নিয়ে আমি আলাদা ভিডিও বানিয়ে দেবো যে কোন স্ট্র্যাটেজি ফলো করলে আমরা কত তাড়াতাড়ি আর কি এগুলো করতে পারি। তাহলে এই যে sp হাইব্রিডেশন, তাহলে sp হাইব্রিডেশনে আমাদের লিনিয়ার হয়, তার মানে এখানে দেখছি CO2। এবার আমরা যদি ইন্ডিভিজুয়াল বন্ড ভাবি, এই C এর সাথে এই রাইট হ্যান্ডেডও, তার মানে O ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দেন কার্বন, তাহলে ও এর তো ইলেকট্রোনেগেটিভিটি বেশি কার্বনের থেকে, তাহলে ও কি করবে? নিজের দিকে টানবে, তাহলে এমন করে নিজের দিকে টেনেছে। আর এই দিকেও বন্ডটা, এই দিকেও ওটা নিচের দিকে টানবে, তার মানে আলটিমেট কি দাঁড়াচ্ছে দেখো তো, আলটিমেট এই দুটো বন্ডের বন্ড মোমেন্টটা কিন্তু ক্যান্সেল আউট করছে। এরকম যখনই ক্যান্সেল আউট করবে তখন কিন্তু ডাইপোল মোমেন্ট কিন্তু 0 হয়ে যাবে।
ঠিক আছে, তার মানে এইখান থেকে কিন্তু আমরা আরেকটা নতুন কনসেপ্ট পাচ্ছি। তার মানে বন্ড শুধু যদি বন্ড যদি পোলার হয় তাহলেই যে মলিকিউলটাকেও পোলার হতে হবে সেটা কিন্তু কোনো মানে নেই। তার মানে যেইটা আমরা একটু আগে বলছিলাম যে বন্ড পোলার হলে কি মলিকিউলটাকে পোলার হতে হবে, না, এখানে তো বন্ডগুলো তো পোলার, ইন্ডিভিজুয়াল বন্ডগুলো তো পোলার, কিন্তু ওভারঅল মলিকিউল যখন দেখছি, আমাকে পরীক্ষায় মলিকিউলই আসবে, তাই ওভারঅল মলিকিউল যখন দেখছি মলিকিউলটা কিন্তু নন পোলার, কারণ মলিকিউলটা কিন্তু ক্যান্সেল আউট হয়ে গেছে বন্ড মোমেন্ট। আর যখন এরকম বন্ড মোমেন্ট ক্যান্সেল আউট হয়ে যায় তখন কিন্তু মিউ নেট টোটাল আমার ডাইপোল মোমেন্টটা কিন্তু ইকুয়াল টু 0। এবার আসছি মিথেন CH4, তার মানে মিথেন হচ্ছে এক্সামে এরকমভাবে দেবে CH4, তাহলে CH4 মানে এটা sp3, তার মানে আমি কিন্তু তিনটে হাইব্রিডেশন করেই দেখালাম, এটা sp2, এটা হচ্ছে sp, এটা sp দেখালাম, আর এটা হচ্ছে sp3। তাহলে এই যে sp3 এইখানে হচ্ছে কার্বন, এখানে হাইড্রোজেন, এইখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, আবার এখানে হাইড্রোজেন, তাহলে এইখানে আমরা কার্বন সেন্টারটা টেট্রাভ্যালেন্ট, 4টে ভ্যালেন্সি আছে, 4টে হাইড্রোজেন বসে গেছে, এইটা sp3। এইবার আমরা জাস্ট দেখবো যে কে কার থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ, বন্ড মোমেন্টগুলো ক্যালকুলেট করব। এবার দেখো সি এর থেকে হাইড্রোজেন লেস ইলেকট্রোনেগেটিভ, তাহলে ডিরেকশনটা কোন দিকে যাবে, টুয়ার্ডস দ্য সি, তাহলে কার্বনের দিকে যাবে, কারণ কার্বন হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ, আমরা তো জানি হাইড্রোজেন হচ্ছে হাইলি ইলেকট্রোপজিটিভ, শুরুর দিকেই আসে পিরিয়ডিক টেবিলের, তার মানে এইখানে সবাই হচ্ছে কার্বনের দিকে, তাহলে কার্বনের দিকে শিফটেড, তাহলে কার্বনের দিকে শিফটেড, তাহলে যখনই কার্বনের দিকে শিফটেড হলো তার মানে আবার দেখতে পাচ্ছি এই তিনটে নিচে যে তিনটে বন্ড মোমেন্ট আছে, এখান থেকে ভালো করে পিকচারটা ক্লিয়ার হবে, নিচের দিকে যে তিনটে বন্ড মোমেন্ট আছে এদের রেজাল্টেন্টটা কিন্তু এরকম হবে, এদের রেজাল্টেন্ট কিন্তু ওপর দিকে, তাহলে এই যে রেজাল্টেন্ট, এই রেজাল্টেন্টটা কিন্তু ওপর দিকে, আর যখনই ওপর দিকে হলো এই বন্ড মোমেন্টের সাথে কিন্তু এই বন্ড মোমেন্ট আবার ক্যান্সেল আউট করছে, তাহলে যখন ক্যান্সেল আউট করছে তখন কিন্তু ওভারঅল নেট কিন্তু 0 হয়ে যাচ্ছে। তাহলে এই স্লাইড থেকে আমরা যেটা শিখলাম, যদি বন্ড মোমেন্ট আমার 100% ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে কিন্তু আমার ডাইপোল মোমেন্ট ইকুয়াল টু 0 হয়, তাহলে এই কেসে কিন্তু ডাইপোল মোমেন্ট ইকুয়াল টু 0। তার মানে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি লিখে দিচ্ছি, যখন 100% ক্যান্সেলেশন হয়, তাহলে 100% যখন ক্যান্সেলেশন হয় তখন কিন্তু মিউ ইকুয়াল টু 0। তার মানে আমরা বন্ড মুভমেন্ট করতে গেলে মলিকিউলে যখন 2 এর বেশি থাকবে অ্যাটম, 2 থাকলে তো বুঝতেই পারবো, এ থাকলে আমার তখন নন পোলার, বি থাকলে পোলার, কিন্তু 2 এর বেশি যখন থাকবে আমাকে কিন্তু একটু ভালো করে মলিকিউলকে তাকাতে হবে, যদি সেখানে ক্যান্সেল আউট হয় তাহলে ক্যান্সেল আউট হলে কিন্তু আমরা বলবো সেটা নন পোলার, আর যদি ক্যান্সেল আউট না হয় আমরা সেটারও এক্সাম্পল দেখব, সেখানে কিন্তু পোলার। সো এই স্লাইডটা দেখলে আমাদের কনফিউশন আরও ক্লিয়ার হবে। আমরা বারবার বলছি যত বেশি বেশি আমরা এক্সাম্পল প্র্যাকটিস করব, মলিকিউলগুলোর সাথে আমাদের চোখের আর কি রিফ্লেক্স অ্যাডজাস্ট করব, তত কিন্তু আমাদের দেখতে চিনতে আর কি অ্যান্সার করতে সুবিধা হবে। দেখো স্টার্ট করছি SO3, এক্সামে বারবার বলছি, এক্সামে কিন্তু SO3 কিন্তু এরকম লেখা থাকবে SO3, ঠিক আছে। এবার SO3 দেখেই আমরা এরকম কি করে মানে করতে পারবো, এটার জন্য আমি আলাদা করে ভিডিও বানিয়ে দেবো। তার মানে SO3 হচ্ছে আবার সেই ট্রাইগোনাল প্ল্যানার, তার মানে ট্রাইগোনাল প্ল্যানার যখন হবে আমরা যেমন BF3, তার মানে SO3 কি SO3 হিসেবে ভাবার দরকারই নেই। এই স্ট্রাকচারটা কার মতন দেখতে, BF3 মতন না, একটু আগেই করলাম BF3 মতন দেখতে স্ট্রাকচারটা, তাহলে আমরা BF3 কে রেফারেন্স হিসাবে পাবি না, অসুবিধা তো কিছু নেই, তাহলে এটাকে রেফারেন্স হিসাবে থাকলো। সো এইবার আমরা বন্ড মোমেন্টগুলোকে ক্যালকুলেট করছি। দেখো এস আর ওর মধ্যে ও ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে ও এর দিকে যাবে, আবার এস আর ও, এই এস আর ওর মধ্যে আমার এই দিকে যাবে, আবার এখানে এই দিকে যাবে, তার মানে বুঝতে পারছি এইটা এক্স্যাক্টলি তো BF3 তে তো তাই হয়েছিল, এটা এখানে গেছিলো, এটা এখানে গেছিলো, আর এটা এখানে গেছিলো, তার মানে ক্যান্সেল আউট হয়ে গেছিলো। তাহলে BF3 তে যা হয়েছিল এই যে এরকমভাবে ক্যান্সেলেশন, তাহলে এখানেও তো তাই হবে, তাহলে এই দুটোর রেজাল্টেন্টটা আমার নিচের দিকে কাজ করবে, আর এই রেজাল্টেন্টের সাথে কিন্তু এই যে রেজাল্টেন্ট এর সাথে কিন্তু এই যে ওপরে যেটা আছে ডাইপোলটা, এটা কিন্তু ক্যান্সেল আউট হচ্ছে। তার মানে যখন এরকম ক্যান্সেলেশন পাবো তখন আমরা পুরোপুরি ক্যান্সেলেশন যখন হবে তখন কিন্তু মিউ নেট ইকুয়াল টু 0। তার মানে SO3 কিন্তু আজকে আমার নন পোলার, তার মানে এইটাও কিন্তু এক্সাম্পল অফ নন পোলার, বুঝতেই পারছি। তার মানে SO3 কে যদি অসুবিধা হয় বুঝতে, আমরা SO3 কে BF3 মতন করে ভাববো, তাহলে BF3 তে যেভাবে ক্যান্সেল আউট হয়েছিল, দেখো এই দুটোর আমার রেজাল্টের নিচের দিকে কাজ করছিল, এবার এর সাথে আমি এইটার সাথে এখানে আমি দেখতে পাচ্ছি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে পুরোপুরি, তার মানে সেইটা নন পোলার। তারপরে যখনই যেটাকে অসুবিধা হয় সেটাকে সিম্পল করে ভাবতে হয়। এবার পরেরটা PCl5, তার মানে ঘাবড়ানোর কিন্তু কোনো জায়গায় নেই, আমরা হচ্ছে 1 by 1 দেখছি। এবার PCl5 আমি দেখার অ্যাপ্রোচ চেঞ্জ করতে হবে, আমাদের দেখার অ্যাপ্রোচ চেঞ্জ করলে কিন্তু এক্সামিনেশন আরও আমার কাছে ইজি হবে। তাহলে PCl5 হচ্ছে TBP স্ট্রাকচার, ঠিক আছে, তাহলে ট্রাইগোনাল বাইপিরামিডাল, তাহলে এইখানে PCl5 এ এইটা হচ্ছে একটা প্লেনে আছে,
তাহলে আমরা এটাকে কানেক্ট করে দিলাম, একটা প্লেনে আছে, আর এটা ফসফরাসের থেকে ওপর দিকে আছে অ্যাভাব দ্য প্লেন, আর এটা বিলো দ্য প্লেন নিচে আছে ফসফরাসের থেকে। তাহলে এইটাকে একটা ট্রাইঙ্গেল ভাবো, তাহলে একটা ত্রিভুজের তিনটে কোনায় হচ্ছে তিনটে সিএল আছে। এবার পি এর থেকে এই সিএলটা ওপরে আছে, এই সিএলটা নিচে আছে। এইবার এই পার্টটাকে আলাদা করব আর ওই পার্টটাকে আলাদা করব। কিভাবে করব দেখো, প্রথমে আমি এই ট্রাইঙ্গেল পার্টটাকে আলাদা করছি। ট্রাইঙ্গেল পার্টটা হচ্ছে জাস্ট লাইক BF3, এখানে যদি বি থাকে, এখানে যদি এফ থাকে, তাহলে আমরা এইটাকে এইভাবে দেখতে পাবো। তাহলে এইটা হচ্ছে BF3 পার্টটা সেই, তাহলে এই ট্রাইঙ্গুলার পার্টটা ইজ জাস্ট লাইক BF3। আর BF3 মানেই আমরা দেখেছি যে BF3-তে কেমনভাবে নন পোলার আমরা কেন বলি, তাহলে এইখানেও কিন্তু একই কাজ হচ্ছে। তাহলে এই পার্টটা BF3, তার মানে এই পার্টটার জন্য কোনো রকম পোলারিটি অ্যারেজ করবে না। আর ওপরের পার্টটা তো আরও ইজি দেখা, পি আর সিএল এর মধ্যে যেহেতু সিএল মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে সিএল এর এই দিকে ওপরের দিকে যাবে আর এটা নিচের দিকে যাবে, তার মানে ওভারঅল কিন্তু নিউট্রাল হয়ে যাচ্ছে। তাহলে এইখানে কিন্তু বুঝতে পারছি যে মিউ নেট ইকুয়াল টু 0, তার মানে এইটাও কিন্তু নন পোলার। তার মানে এই টিবিপি সিস্টেমে দেখার স্ট্র্যাটেজি হচ্ছে এই প্লেনটাকে তাকাও। তাহলে প্লেনটাকে যদি আমি আলাদা করে করি, তাহলে এইখানে যদি আলাদা করে করি প্লেনটাকে, খুব ভালো করে দেখবো এই জায়গাটা, তাহলে এইটা সিএল, তাহলে এই সিএল এই দিকে কাজ করছে, এই দুটো সিএল, কারণ সিএল তো মোর ইলেকট্রোনেগেটিভ দেন ফসফরাস। ক্লোরিন তো মোর ইলেকট্রোনেগেটিভ, ক্লোরিন নিজের দিকে ইলেকট্রন পুল করবে। যত ক্লোরিন নিজের দিকে ইলেকট্রন পুল করবে, তাহলে বন্ড মোমেন্টটা ওর দিকে থাকবে। তাহলে এইখানে আবার নিউট্রালাইজেশন, কারণ এই দুটো রেজাল্টেন্ট হচ্ছে নিচের দিকে কাজ করছে, এই দুটো রেজাল্টেন্ট নিচের দিকে কাজ করছে, আর এইটার সাথে এইটার কিন্তু আমার নিউট্রালাইজেশন হচ্ছে, ক্যান্সেল আউট হচ্ছে। তাহলে ওভারঅল যদি আমি দেখি, ওভারঅল কিন্তু ডাইপোল মোমেন্ট ইকুয়াল টু 0। তার মানে এইখানে যাতে দেখতে অসুবিধা না হয় যে ট্রাইগোনাল প্ল্যানারে এই প্লেনে যারা আছে তাদের জন্য কিন্তু ডাইপোল মোমেন্ট অ্যারাইজ করছে না। আর যারা এরকম অ্যাভাব দ্য প্লেন, এখানে বলে এটাকে অ্যাভাব দ্য প্লেন, প্লেনের থেকে ওপরে আছে আর প্লেনের থেকে নিচে আছে, তারাও তো এরকম ক্রস করে দিচ্ছে, একে অপরের বিপরীতে কাজ করছে। তার মানে ওভারঅল কিন্তু ডাইপোল মোমেন্ট ইকুয়াল টু 0। সো তার মানে বোঝা যাচ্ছে যেখানে 100% ক্যান্সেলেশন হবে, সেখানে কিন্তু আমার ডাইপোল মোমেন্ট অ্যারাইজ করবে না। সো এইবার চলো দেখা যাক SF6। SF6 এর স্ট্রাকচার হচ্ছে অক্টাহেড্রাল। তাহলে এইখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে SF6। এখানে একটু ভালো করে তাকাই, তাহলে এইখান থেকে আমি আবার বলছি চোখটাকে অ্যাডজাস্ট করো। এইটা দেখো প্লেন, এইখানে এই ফ্লোরিনটা, এই ফ্লোরিনটা, এই ফ্লোরিনটা, এইটা, এরা কিন্তু প্লেনে আছে, এরা চারটে স্কোয়ার প্লেন, এটাকে এই জন্যই বলছি স্কোয়ার প্লেনে আছে। আর এই দুটো ফ্লোরিন, এইটা একটা, এটা কিন্তু অ্যাভাব বিলোর গল্প। তাহলে SF6কে যদি আমি একটু ভালো করে আঁকি, দেখো SF6কে আঁকলেই বুঝতে পারবে। তাহলে SF6 মানে আমরা একটা এরকম প্লেন কনসিডার করে নিয়েছি, তার মানে এইখানে সালফার আছে আর কর্নারগুলোতে ফ্লোরিন আছে, তাহলে কর্নারগুলোতে ফ্লোরিন আছে। এবার আমরা জানি ফ্লোরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দেন সালফার, তাহলে এই বন্ডটা আমার এই দিকে কাজ করবে, তাহলে এই বন্ডটা এই দিকে কাজ করবে, তার মানে অপোজ করছে। আবার এই বন্ডটা এই দিকে কাজ করবে ফ্লোরিনের দিকে, এইটা এইদিকে, তাহলে সবাইকে অপোজ করছে। এই দুটো অপোজ করে 0 হয়ে যাচ্ছে, আবার এই দুটো অপোজ করে 0 হয়ে যাচ্ছে। আমরা বলতে পারি এইখানে ফ্লোরিন নিজের দিকে এইখানে টানছে, আর এটা, তার মানে এই দুটো অপোজ করে 0 হচ্ছে, আবার এই দুটো অপোজ করে ও ওই দিকে টানছে এইদিকে, তাহলে এইটাও 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা প্লেন থেকে কোনো রকম কিন্তু ডাইপোল মোমেন্ট পাচ্ছি না বা পোলারিটি পাচ্ছি না। এবার অ্যাভাব বিলোর গল্পটা কি, এই যে SF অ্যাভাব যেখানে আছে ও ওপর দিকে টানছে, আবার এ কিন্তু নিচের দিকে টানছে, তাহলে দেখো সবাইকে ক্রস করছে। তাহলে সবাই যদি সবাইকে ক্যান্সেল আউট করে, তাহলে আলটিমেট কি হবে, মিউ ইকুয়াল টু 0। তাহলে এইটাও কিন্তু নন পোলার হয়ে যাবে। তার মানে আমরা এতক্ষণ কিন্তু নন পোলারের এক্সাম্পল দিলাম। সো নন পোলার মলিকুলের পর আমরা এবার পোলার মলিকুল দেখব। পোলার মলিকুল মানে যাদের ডাইপোল মোমেন্ট আছে, তার জন্য কিন্তু মিউ নট ইকুয়াল টু 0, এতটা অবধি কিন্তু আমাদের কোনো ডাউট নেই। এইবার আমাদের দেখার অ্যাপ্রোচকে শিখতে হবে। তার মানে আমরা যখন দেখব এবি সিস্টেম, প্রথম কথা যদি ডায়াটমিক হয় তাহলে তো এবি হবে, কিন্তু আমাদের মেনলি পলিঅ্যাটমিকে দেখতে হবে। এই যে মোর দ্যান 2, তার মানে এই যে ওয়াটার দেখতে পাচ্ছি 3টে অ্যাটম আছে, তার মানে পলিঅ্যাটমিক দেখাটা প্র্যাকটিস করতে হবে। তাহলে পলিঅ্যাটমিকে যদি সবাই ইউনিডিরেকশনাল হয়, তাহলে সবাই যদি ইউনিডিরেকশনাল হয়, তাহলে কিন্তু মোস্ট অফ দ্য টাইম সেটা কিন্তু পোলার মলিকিউল, এটা যদি খেয়াল থাকে। তার মানে আমরা যদি দেখি যে দুজনের মধ্যে সবাই যদি একই দিকে মুভ করে, তাহলে একই দিকে মুভ করলে তার মানে নেট ডাইপোল মোমেন্ট ক্যান্সেল আউট হচ্ছে না। তাহলে ঘুরিয়ে আমি সেটাই বলতে চাইছি, যখন ডাইপোল মোমেন্ট ক্যান্সেল আউট হয় না, তার মানে সেখানে কিন্তু পোলারিটি আছে, আর যখন সেখানে পোলারিটি আছে তার মানে কিন্তু সেইটা ডাইপোল মোমেন্ট আছে, তার মানে সেখানে মিউ নট ইকুয়াল টু 0। এবার আমরা 1 বাই 1 এক্সাম্পল দিলেই কিন্তু জিনিসটা আরও ক্লিয়ার হবে। প্রথমে দেখছি ওয়াটার মলিকুল, তার মানে H2O, তার মানে এইটা হচ্ছে H2O, অ্যাঙ্গুলার শেপ, তার মানে sp3 হাইব্রিডেশন উইথ অ্যাঙ্গুলার শেপ মানে ভি শেপ, আমরা হচ্ছে এরকমভাবে আঁকলাম ওয়াটার মলিকিউলকে। এইবার OH বন্ডের মধ্যে আমরা জানি O ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে এই বন্ডের বন্ড মোমেন্টটা ও এর দিকে থাকবে।
আবার এই বন্ডের বন্ড মোমেন্টটাও ওয়ের দিকে থাকবে, কারণ ও ইজ মোর ইলেকট্রোনেগেটিভ। তাহলে এদের টোটাল বন্ড মোমেন্টটা কি ওপর দিকে থাকছে, নেট বন্ড মোমেন্ট। তার মানে আর কেউ ক্যান্সেল আউট হওয়ার নেই। এই যে মোমেন্টগুলো ওরা যদি ইউনিডিরেকশনাল হয় তার মানে কিন্তু মিউ নট ইকুয়াল টু 0, এটা যাতে খেয়াল থাকে। তার মানে এইটা কিন্তু আমরা বলতেই পারবো কখন, সবাই যদি একই ডিরেকশনে যেহেতু যাচ্ছে। তার মানে এইখানে যেহেতু কোনো রকম ক্যান্সেল আউট হওয়ার চান্স নেই, এখানে কিন্তু মিউ নট ইকুয়াল টু 0, তার মানে দে আর ইউনিডিরেকশনাল, একই ডিরেকশনে যাচ্ছে। এবার ওয়াটারের পর আমরা যদি অ্যামোনিয়া ভাবি, তার মানে এটা হচ্ছে NH3। তাহলে NH3 হচ্ছে পিরামিডাল, তার মানে আমরা এরকমভাবে এঁকেছি। এবার কেন কোনটা পিরামিডাল, কোনটা কেন ভি শেপ, কোনটা কেন অক্টাহেড্রাল, তার হাইব্রেশন কি, এটার জন্য আমি সেপারেট ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে? সেটা দেখলে উইদিন 5 সেকেন্ড আমি সেটাও করতে পারবো। তার মানে এই ভিডিওতে ওইটা নিয়ে যাচ্ছি না, জাস্ট আমরা শেপগুলো এঁকে দিচ্ছি। একে আমরা ডাইপোল মোমেন্ট, যেহেতু আমাদের মেন টার্গেট শেখার, তাহলে এইখানে কিন্তু ডাইপোল মোমেন্ট নিয়ে কথা বলছি। তার মানে এইখানে অ্যামোনিয়াকে আমরা পিরামিডালভাবে এঁকেছি। এইবার আমরা 1 বাই 1 দেখছি। তাহলে এই যে NH এর বন্ড মোমেন্টের মধ্যে এনটা হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ, তার মানে দেখতে পাচ্ছি এনের দিকে শিফটেড। H আর N, আবার এই বন্ডটার মধ্যেও এনের দিকে শিফটেড, তার মানে এই তিনটেই কিন্তু এনের দিকে শিফটেড। তাহলে ওভারঅল কিন্তু বন্ড মোমেন্ট কিন্তু ওপর দিকে, তার মানে ওভারঅল বন্ড মোমেন্ট কিন্তু ওপর দিকে। তার মানে আমরা আবার সেই ইউনিডিরেকশনাল পাচ্ছি, একটা ডিরেকশানে পাচ্ছি। তার মানে এরকম একটা ডিরেকশানে পেলে কিন্তু তার ডাইপোল মোমেন্ট হাই হয়, তাহলে মিউ নট ইকুয়াল টু 0 এই কেসেও। তার মানে যখনই আমরা একটা ডিরেকশানে পাবো সেখানে কিন্তু ডাইপোল মোমেন্ট হাই থাকে। এইবার দেখি CaCl3, এটা হচ্ছে ক্লোরোফর্ম। তাহলে ক্লোরোফর্মে যে কোনো একটা বন্ড দিয়ে আগে শুরু করি, CCl। তাহলে CCl বন্ড মোমেন্টের মধ্যে এইটা হচ্ছে CL এর মধ্যে CL মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে CL এর দিকে থাকলো। আবার এই CL এর মধ্যেও হচ্ছে CL এর দিকে থাকলো, CL এর দিকে থাকলো। তাহলে এই তিনজন নিচের দিকেই আছে, তার মানে এদের রেজাল্টেন্টও নিচের দিকে থাকবে। তার মানে এদের রেজাল্টেন্টও কিন্তু নিচের দিকে থাকবে। এইবার এই যে এইচ আর সিম এর মধ্যে সি ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, তার মানে এইটাও দেখতে পাচ্ছি কার্বনের দিকে। তার মানে আলটিমেট দেখতে পাচ্ছি ওভারঅল যদি তাকাও, এইটা আর এইটা, কেন এদের রেজাল্টেন্ট হয়েই এটা হয়েছে, এই দুটো কিন্তু অ্যাকচুয়ালি নিচের দিকে। তার মানে ভেক্টোরিয়াল অ্যাডিশন হয়েছে, ভেক্টোরিয়াল সাম আপ, তার মানে ডাইপোল মোমেন্ট কিন্তু ওভারঅল ডাইপোল মোমেন্ট বেড়ে গেছে, তার মানে একটাই ডিরেকশন নিচের দিকে। তাহলে এরকম যখন একটা ডিরেকশন তাদের ডাইপোল মোমেন্ট হাই থাকে, তাহলে এইখানেও কিন্তু মিউ নট ইকুয়াল টু 0। তার মানে আমরা একটা কথাই বলার চেষ্টা করছি, যখন এরকম ইউনিডিরেকশনাল পাবে তাদের ডাইপোল মোমেন্ট হাই থাকে, তাদের ডাইপোল মোমেন্ট কিন্তু নট ইকুয়াল টু 0। এইবার SO2, এবার কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা বলতে চাইছি, SO2। তাহলে SO3 আমরা করেছিলাম, SO3 কিন্তু নন পোলার ছিল, লাস্ট স্লাইডেই করেছিলাম। এইবার SO2তে আমরা খুব ভালো করে আগে স্টাডি করি। S আর O, অক্সিজেন হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে এই বন্ডটা এই দিকে, কোনো রকম ডাউট নেই, এই বন্ডটা এই দিকে। আর এই যে S আর O, তার জন্য এই বন্ডটা এই দিকে। তাহলে এদের দুজনের রেজাল্টেন্ট হবে, আমরা যখনই বলেছি এরকম টাইপের সিচুয়েশন আসবে, তাহলে তার রেজাল্টেন্ট হবে নিচের দিকে। তাহলে এইটা হচ্ছে নিচের দিকে তাদের রেজাল্টেন্ট হলো, তাহলে এইটা নিচের দিকে কাজ করলো। আর এখন কি আছে, এর ওপর লোন পেয়ার আছে, আর যেইখানে লোন পেয়ার থাকে, কারোর ওপর লোন পেয়ার থাকলে সেটা ওপর দিকে কাজ করে উইথ স্মল অ্যামাউন্ট, তার মানে একদম স্মল ভেক্টর অ্যাড হবে। তার মানে ওভারঅল একটা কি দেখতে পাচ্ছি, একটু ভালো করে যদি দেখি, এইগুলোকে ভুলে যাই, এইটা আর এটা। এইখানে দেখো, এখানে নিউট্রালাইজ তো হচ্ছে, ক্যান্সেল আউট হচ্ছে, কিন্তু 100% হচ্ছে না। এইটা যতটা অ্যামাউন্টে আমার নিচের দিকে নেমেছে, এইটা ততটা অ্যামাউন্টে ওপর দিকে ওঠেনি। তাহলে এইখানে ডাইপোল মোমেন্টটা মিউ তো নট ইকুয়াল টু 0 হবেই, কারণ এইটা পুরোপুরি ক্যান্সেল আউট হয়নি, কিন্তু এইটা কিন্তু লো হবে, এটা যাতে খেয়াল থাকে, এটা যাতে বোঝা যায়। তার মানে SO2 কিন্তু লো হবে। তাহলে আজকে যদি আমার ওয়াটারের সাথে SO2 যদি কম্পেয়ার করতে যাই, যে কার বেশি, দুজনেই আমার নন পোলার জানি, কিন্তু কার বেশি, তার মানে আমরা এখন কম্পেয়ার করছি ওয়াটার ভার্সেস SO2। তার মানে ওয়াটারে দেখতে পাচ্ছি এইখানে ডাইপোল আছে, এখানে ডাইপোল আছে, ওভারঅল তাহলে একটা ওপর দিকে ডাইপোল থাকবে। আর অ্যাট দ্য সেম টাইম দেখতে পাচ্ছি এরকম লোন পেয়ার, তার মানে লোন পেয়ার থাকলেও একটু আগে দেখালাম যে ওর ওপর দিকে হয়, কিন্তু উইথ স্মল অ্যামাউন্ট। তাহলে আলটিমেট এইটা প্লাস এইটা, যদিও স্মল কিন্তু প্লাস অ্যাড হচ্ছে, তাহলে টোটালটা মিলে কিন্তু একটা বড় ভেক্টর তৈরি করবে। টোটালটা মিলে, তার মানে এইটা প্লাস এইটা মিলে কিন্তু একটা বড় ভেক্টর তৈরি করবে। কিন্তু এই কেসে কিন্তু গল্পটা আলাদা ছিল, এইখানে এই দুটো হচ্ছে এই দিকে, তার মানে ওভারঅল নিচের দিকে একটা কাজ করবে, কিন্তু এই লোন পেয়ারের জন্য একটা ছোট্ট একটা ভেক্টর অ্যারেঞ্জ করবে, তার মানে ওভারঅল এটা কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে মাইনাস হয়ে আলটিমেট কিন্তু নিচের দিকেরটাই কমে যাবে। তার মানে ওয়াটারে যেটা অ্যাড হচ্ছিল ডাইপোলটা, এখানে সেটা সাবস্ট্রাক্ট হচ্ছে, তার মানে এইখানে 100% ক্যান্সেল আউট হচ্ছে না, কারণ এইটার অ্যামাউন্টটা স্মল থাকে লোন পেয়ারেরটা, তার মানে 100% হচ্ছে না, কিন্তু তাও ওয়েল
কমে তো যাচ্ছে, তার মানে এইটা মিউ নট ইকুয়াল টু জিরো, কিন্তু আমার ডাইপোল মোমেন্ট অফ ওয়াটারের থেকে কিন্তু SO2 কিন্তু লেস। তার মানে এইগুলো নিয়ে কিন্তু আমরা অনেক কথা বলবো। আমি কোয়েশ্চেনের একটা সিরিজ বানাবো, কোয়েশ্চেনের ভিডিও সিরিজ আমরা এরপরেই দেবো আস্তে আস্তে। তার মানে এই বেসিকটা আপাতত ক্লিয়ার থাক যে কার ডাইপোল মোমেন্ট হবে, কার ডাইপোল মোমেন্ট হবে না। আমরা শুরু করেছিলাম ডাইপোল মোমেন্টের একদম বেসিক থেকে। তাহলে ডাইপোল মোমেন্ট কিন্তু আমরা কার দেখব ডাইপোল মোমেন্ট কিন্তু আমরা বেসিক্যালি মলিকিউলের দেখব। তার মানে আমরা কিন্তু মলিকিউলের দেখব প্রথম কথা। এবার মলিকিউল আমাদের হতে পারে, একটা হচ্ছে যদি ডায়াটমিক হয় তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে ডায়াটমিক হলে যদি AB সিস্টেম থাকে তাহলে সেখানে কিন্তু মিউ নট ইকুয়াল টু জিরো হয়, এটা আমরা পড়েছিলাম। এ হলে হবে না, AB হলে হবে, কারণ ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স থাকতে হবে। এইবার সেকেন্ড হচ্ছে পলিঅ্যাটমিকে কিন্তু তিনটে কেস পলিঅ্যাটমিক। তাহলে পলিঅ্যাটমিকে যদি আমি বুলেট দিয়ে লিখছি 100% যদি ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে 100% যদি ক্যান্সেল আউট হয়ে যায় তার মানে সেটাকে বলবো নন পোলার, যেমন BF3 তে দেখেছিলাম, ঠিক আছে, PCl5। তারপর যদি নো ক্যান্সেলেশন, কোনো ক্যান্সেলেশন নেই, শুধু মানে ইউনিডিরেকশন, একটা দিকেই থাকে, ইউনিডিরেকশন যদি একটা দিকেই থাকে, ইউনিডিরেকশনাল হয় যদি অ্যারোটা, তাহলে সেটাকে বলবো পোলার। তার মানে সেখানে হচ্ছে কোনো রকম নো ক্যান্সেলেশন, তাহলে এটাকে বলতে পারি নো ক্যান্সেলেশন, কোনো রকম ক্যান্সেলেশন হয়নি। আরেকটা যদি আমার ক্যান্সেল হচ্ছে কিন্তু একদম অল্প, তার মানে পার্শিয়াল ক্যান্সেলেশন, তাহলে পার্শিয়াল যদি ক্যান্সেলেশন হয় তাহলে সেটাকেও বলবো আমরা পোলার, কিন্তু তার ম্যাগনিটিউডটা হবে লো। তার মানে এইটা নিয়ে কিন্তু আমরা ডিল করলাম বেসিক্যালি ডাইপোল মোমেন্ট, আমরা ইন ডিটেল শিখলাম। এর পরের ভিডিওতে আমি এই ডাইপোল মোমেন্টের রিলেটেড কিন্তু কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করবো। তার আগে এই ডাইপোল মোমেন্টটা ইন ডিটেল আমরা খুব ভালো করে শিখে রাখি, তাহলে ওই ভিডিওটা আসলে কিন্তু আমাদের দেখতে আরও বেশি সুবিধা হবে। টিল দেন সবাই ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ।